আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথা শোনার জন্য এবং আমার কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসলে আজকে জানেন, আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল। সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন, তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পর এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফরের মির্জাফর আসছে। সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনারা বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। বা সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো নিয়ম অনুযায়ী। সম্মান, রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলে আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন। এটা বললেও কি আর না বললেও কি, তিনি তো বিএনপির রাষ্ট্রপতি। সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন, তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, ছুঁড়া ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপর তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। 2001-এ আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 পরে 2000 শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপির সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পরে উনি পালায়ে যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত, দলের জন্য যে ত্যাগ, সেটা করতে যাবে উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো, উনি বক্তৃতা দিলেন।
লিমিট রেখে উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল। এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন নাকি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন? প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, যেটা যেহেতু 1 বছর আগেরটা আসে, সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না, যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট এসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন না। উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকার হয় আপনার রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেবো না, আপনার আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো অবশ্যই এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই। বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে। সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না, সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা চালে আপনার জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু, আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমি তো কলা গাছ দাঁড়া করাইলো, আমরা সেখানেই ছিলাম। তাই সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস মাইপাস করার নাম দিয়ে ওখানে যাই কি পদত্যাগ করবেন? কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির জন্য এখন অবস্থাটা অনেকটা নো উইন, মানে কোনো দিকেই জেতার কোনো উপায় নাই। আর তারেক রহমানের জন্য এখন রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে পরিস্থিতিটা দুদিকেই উইন। এই অবস্থায় বিএনপি কি রাষ্ট্রপতিকে সরাবে? আপাতত না। বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নিয়মিত সংসদে নাটক করতে 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 হয়রান হয়ে যেতে দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন এই মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষে তেমন কোনো বাড়াবাড়ি করা সম্ভব নয়, কারণ এরই মধ্যে সেসব ইঙ্গিত
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী জায়গা থেকে পরিষ্কার করা হয়েছে জামায়াতে ইসলামীর প্রতি। জামায়াতে ইসলামীকে তাই এই মুহূর্তে তারেক রহমান অত্যন্ত সুস্পষ্টভাবে একের পর এক ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন। এটা ওটা চাইলেই ছেলের হাতের মোয়ার মতো সেটা জামায়াতে ইসলামীর হাতে তুলে দেওয়া হবে না। তবে তারেক রহমানের হাতে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা একটা তুরুপের তাস বা ট্রাম্প কার্ডের মতো রয়ে গেছে। এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবেন বলেই কিন্তু রাষ্ট্রপতি তফসিল ঘোষণার পরের দিনই মনে থাকবে রয়টার্সে হঠাৎ করে তার বঙ্গভবনের বন্দি দশা থেকে এক সাক্ষাৎকার দিয়ে তিনি জানান দিয়ে বসলেন যে তিনি প্রস্তুত আছেন পদত্যাগের জন্য নির্বাচন হয়ে যাওয়া মাত্র যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবেন। সম্প্রতি তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার হয়েছে যে তারেক রহমানও ভীষণভাবে তার সঙ্গে যোগাযোগে ছিলেন। 2024-এর আগস্টের পর থেকেই তাকে সমর্থন সুরক্ষা দেওয়ায় তারেক রহমানের অবদান এবং ভূমিকাও কম ছিল না। কাজেই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন রয়টার্সকে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়ে, সেটা যে তারেক রহমানের ইঙ্গিতে এবং তারেক রহমানের সমর্থন নিয়েই তাতে কোনো সন্দেহ থাকে না। আর সম্প্রতি তিনি যে আবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই কালের কণ্ঠকেই বলেছেন যে যদি বিএনপি সরকার চায় তাহলে তিনি তার মেয়াদ পূর্ণ করতে প্রস্তুত আছেন, সেটাও যে তারেক রহমানের ইঙ্গিতে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুত রেখেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে প্রয়োজন হলেই তিনি পদত্যাগ পত্র দেন এবং বিনা ঝামেলায় সরে যান। বিনিময়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রী অন্তত নাহিদ ইসলামরা যেমনটা চান তাকে গ্রেফতার করা, তার বিচারের মুখোমুখি করা, সেটা থেকে হয়তো তাকে রক্ষা করবেন তারেক রহমান। আর অন্যদিকে আরেকটি বিষয় যেটা তারেক রহমানকে এই রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার ফলে তিনি অর্জন করছেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে হই হট্টগোল করতে থাকুক, এই হই হট্টগোল চলতে থাকুক, আর প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে কিছুমাত্র কর্ণপাত না করে সময় ক্ষেপণ করে আরো কিছুটা সময় পার করে দিতে প্রস্তুত হয়ে আছেন। দুদিক থেকেই রাষ্ট্রপতি পদে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তারেক রহমানের জন্য ভালো কাজ করছে। সংসদ গরম করুক চাইলে জামায়াতে ইসলামী, রাজপথ এই মুহূর্তে গরম করার কোনো সক্ষমতা যে জামায়াতে ইসলামীর কিংবা জাতীয় নাগরিক পার্টির নাই, সেটা বিএনপি মানে দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজপথে আন্দোলন আর সংসদ উত্তপ্ত রেখে নিশ্চিতভাবে জানে। কাজেই সংসদে তারা যা দেখিয়েছে সংসদ অধিবেশনের প্রথম দিনে, সেটা করে যেতে দেওয়াই তারেক রহমানের এক রকমের একটা অনুগ্রহ, এক রকমের একটা পরিকল্পনা আপাতত। এবং সে কারণেই তারেক রহমান কিন্তু বিএনপির সংসদ সদস্যদের সাথে অধিবেশনের আগের দিন যে প্রস্তুতি সভা করেছেন সেখানেও তিনি বিএনপির সংসদ সদস্যদেরকে এক রকমের নির্দেশনাই দিয়ে রেখেছেন যে তারা মার্জিত থাকবেন, তারা সংসদকে শুধু শুধু উত্তপ্ত করবেন না, একটা বাক বিতণ্ডার জায়গায় নিয়ে যাবেন না। এবং যে কারণে সংসদে জামায়াতে ইসলামীর এহেন ব্যবহারের কোনো পাল্টা ব্যবহার দেখা যায়নি প্রথম দিনে। আর জামায়াতে ইসলামীকে ওষুধ দিয়ে গেছে আমেরিকা। তারেক রহমানের কাছে সে খবর সবচেয়ে পাকাপাকি ভাবে আছে, যেহেতু খবরটা আপনার আমার কাছেও আছে, সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়েছে। সৈয়দ মোহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এই অঞ্চলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই নেতা যখন ঢাকায় এলেন, তার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে পল কাপুর সরাসরি তাদেরকে বলেছেন সংসদকে কার্যকর করতে একটি কার্যকর এবং সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে। এবং পল কাপুর তাদেরকে বলেছেন যে ডেপুটি স্পিকার পদ নেওয়ার ব্যাপারে তারা কি ভাবছেন। মানে ভাবেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি একদিকে যেমন সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছেন, ঠিক তেমনি জামায়াতে ইসলামীকে দেখা দিয়েছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীকে পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণই জামায়াতে ইসলামীর এই যে রাজনৈতিক দল হিসেবে একটা নেতৃত্বের পর্যায়ে চলে আসা,
সেই বিষয়টি একরকমের বরদাস্ত করবে, সমর্থন করবে, কারণ তারাই যেহেতু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচনের পরে এই সংসদটা, সেটা করবে যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী এই সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর এখনই সংসদে ঢুকে জুলাই সনদ আর সংবিধান সংস্কার করে সংসদটাকে ব্যতিব্যস্ত করে তুলবে না। সবচেয়ে বড় কথা, ব্যতিব্যস্ত করলেও অকার্যকর করে ফেলবে না। যে কারণে জুলাই সনদের সবচেয়ে বড় প্রবক্তা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিন্তু দেখাই করেন নাই পল কাপুর, এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেও সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কার পরিষদে যে তারা শপথ নিলেন, বিএনপি যে নেয় নাই, এসব নিয়ে জটিলতা নিয়ে কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন সংসদ কার্যকর করতে হবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে, এবং তিনি বলেছেন বরং জামায়াতে ইসলামী যেন সক্রিয় ভূমিকা রাখতে, বিএনপি যে তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ডেপুটি স্পিকারের পদটা নিয়ে নিতে, সেটাও যাতে নিয়ে নেয়। এই অবস্থায় তারেক রহমান জানেন ওষুধ এসেছে এমন জায়গা থেকে যে এই মুহূর্তে জামায়াতে ইসলামীর রাজপথ গরম করার কথা কোনোভাবেই ভাববে না। আর জাতীয় নাগরিক পার্টির সক্ষমতা তো দেখাই গেল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাষ্ট্রপতি সরানোর আন্দোলনে 30 জন লোককেও জড়ো করতে পারেন নাই। আর জামায়াতে ইসলামী যখন বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই বিএনপি, আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ নেব না, এবং শপথের দিনেই বিক্ষোভ ডেকে বসেছিল বাইতুল মোকাররমের গেইটে, মানে তাদের পরিচিত জায়গা, যে জায়গায় তারা সাধারণত গেলেই কয়েকশো লোক জড়ো করে ফেলতে পারে, সেখানেও শেষ পর্যন্ত তারা বিক্ষোভটি বাতিল করেছিল, কারণ রাজপথে এ ইস্যু নিয়ে যাওয়ার এখন তাদের শক্তিশালী পক্ষগুলোর কাছ থেকে অনুমোদনও নাই এবং তাদের সামর্থ্যও নাই। এ অবস্থায় আসলে কি ঘটবে সংসদে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী এরা আরো প্ল্যাকার্ড নিয়ে হাজির হবেন। হাসনাত আব্দুল্লাহরা স্লোগান দেওয়া শুরু করেছেন সংসদ ভবনে, কাজেই সংসদের ভেতরে অধিবেশন কক্ষে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সৈয়দ মোহাম্মদ তাহেরেরা স্লোগান দেবেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা যখন মারমুখী হয়ে উঠবেন তখন সৈয়দ মোহাম্মদ তাহেরি তাদেরকে কোনোভাবে সামাল দেবেন, তারা ওয়াকআউট করবেন, কিন্তু আপাতত সংসদের ভেতরেই এসব হম্বিতম্বি করবেন। আর তারেক রহমান একেবারে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে ধরে রেখে ট্রাম্প কার্ডটা তার হাতে রাখবেন। ওই যে এরপরে একটা সময় আসবে যদি সংসদকে ততটা ব্যতিব্যস্ত করে সত্যি ফেলতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, যদি সত্যি রাজপথে কিছুমাত্র উত্তেজনা সৃষ্টি করতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, এই জুলাই সনদ ইস্যু নিয়ে, তাহলে তারেক রহমান তাদের সামনে দুটো অপশন দেবেন, যে রাষ্ট্রপতির অপসারণ চায় তারা, নাকি তারা জুলাই সনদ নিয়ে আরো তর্ক করে যেতে চায়, এবং এক সময় হয়তো মুখ রক্ষার জন্য জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর দাবির মুখেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করবেন, এবং তারপর আপাতত জনগণ ততদিনে এত বিরক্ত হয়ে পড়বেন এই জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির ওপর, ইউনূস আমলের এই অস্থিতিশীল মাসের পর মাস কাটানোর পর আবার তাদের এই দাবি ওই দাবির মুখে, যে তখন তাদেরকে আপাতত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করেছেন, যেমন তিনি রয়টার্সকে আগেই বলে রেখেছিলেন, আর তারপর তিনি সেই পদত্যাগ করে কোনো সেফ এক্সিটে চলে গেছেন, সেটা তাদের সহ্য করে নিতে হবে। এবং তাদের সহ্য করতে হবে যে রাষ্ট্রপতি পদে তখন বিএনপি তাদের পক্ষের আরো বেশি অনুগত বিশ্বস্ত এমন একজন ব্যক্তিকে বসাবেন, যিনি কিনা বিএনপির ক্ষমতা এক রকমের আরো স্থায়ী এবং পাকাপোক্ত করতে সহায়তা করবেন, এবং আগামী নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ মনে রাখতে হবে, জুলাই সনদ তো হয় রাষ্ট্রপতির অপসারণ, নাইলে জুলাই সনদ নিয়ে আন্দোলন, এই তো সামনে পথ জামায়াতে ইসলামীর। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে জামায়াতে ইসলামীর আইনজীবীরা, শিশির মনিরেরা, সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো নেতারা দিনের পর দিন বসে ফ্যাসিস্ট যাতে কোনো প্রধানমন্ত্রী না হতে পারেন, কাজেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার যেসব যুক্তি তর্ক করে যেসব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন, বিএনপি যখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বসাবে,
তখনও তো সেই ভারসাম্য আসে নাই সংবিধানে। তার মানে তখনও এমন একজনই এসে রাষ্ট্রপতি পদে বসবেন যিনি শুধুমাত্র বিএনপিরই লোক এবং শুধুমাত্র বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরই অনুগত লোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির জন্য এখন অবস্থাটা অনেকটা নো উইন, মানে কোনো দিকেই জেতার কোনো উপায় নাই। আর তারেক রহমানের জন্য এখন রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে পরিস্থিতিটা দুদিকেই উইন। এই অবস্থায় বিএনপি কি রাষ্ট্রপতিকে সরাবে? আপাতত না। বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নিয়মিত সংসদে নাটক করতে 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 হয়রান হয়ে যেতে দেবে। বিএনপি কি মনে করছে জামায়াতে ইসলামী এই মুহূর্তে রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারবে? কোনো কারণ নাই। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিও জানে লোক জমানোর কোনো সামর্থ্য এই মুহূর্তে তাদের নাই। আরো নাই এই কারণে যে জাতীয় নাগরিক পার্টি যে 6-7টা সিট পেয়ে গেছে, সেই সংসদ সদস্যরা নিশ্চিতভাবেই সংসদ সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করে তাদের নিজ নিজ এলাকায় স্থায়ী হয়ে সংসদে এবং রাজনীতিতে একটা স্থায়ী জায়গা করে নিতে চান। মানে এক ধাক্কায় এই যে তারা এমপি হয়ে গেলেন একটা ভাগাভাগির নির্বাচনে, এই জায়গা থেকে তারা এত সহজে সরে গিয়ে নিজেদেরকে রাজনীতি থেকে এক রকমের নিজেরাই অপসারণ করে ফেলার মতো বোকামি করতে তারা প্রস্তুত নন। দেখেন জামায়াতে ইসলামী একাই 70-এর মতো আসন পেয়েছে। জামায়াতে ইসলামের জন্য এত বড় জয় এবং সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পুরো সংসদ নির্বাচনের সব এলাকাতেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, মানে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীরা। তাহলে জামায়াতে ইসলামী এই সময়ে স্থানীয় নির্বাচনে আরো শক্তিশালী পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা না করে, তাদের এমপি পদপ্রার্থী এবং এমপিদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী না করে, তাদের রাজনৈতিক ভিত্তি আরো শক্তিশালী না করে কেন সংসদে আর রাজপথে বিবাদে লিপ্ত হয়ে এই সময়ে নিজেদেরকে ক্ষমতা থেকে সম্পূর্ণ অপসারণ করে একটা ঝুঁকির মধ্যে চলে যাবে? মানে এর তো কোনো লজিক থাকতে পারে না। আপাতত একটা বড় ট্রাম্প কার্ড রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেটা দিয়ে জামায়াতে ইসলামীকে মুখ বাঁচানোর সুযোগ করে দেবেন তারেক রহমান, নাকি জামায়াতে ইসলামীকে অযথা শক্তি ক্ষয়ের একটা ব্যবস্থা করে দেবেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে।